এই বাহিনীকে আরো বেশি শক্তিশালী হিসেবে শুধু সুবৃহৎ হলে হবে না, ইট ইজ নট কোয়ান্টিটি, কোয়ালিটি হ্যাজ টু বি এনশিওর। আমরা আমাদের কোয়ালিটির জায়গায় পৌঁছাতে চাই। সেই জায়গায় আমি সবাইকে জানাতে চাই, পরিষ্কার করতে চাই যে বাহিনী 4টা স্তম্ভের উপরে আজকে দাঁড়িয়ে আছে। যেটার জন্ম 1948 সালে হলো, মহান মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতা যুদ্ধের মুহূর্তে আমাদের যে এই বাহিনীর যে সদস্যদের ভূমিকা, এবং এর পরবর্তীতে 1976 সালে আমাদের ভিডিপি সদস্যদের এই বাহিনীর সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে যে পথ চলা, ঐতিহাসিক এই ধারাবাহিকতায় আজকে দীর্ঘ 77 বছরের পথ পাড়ি দিয়ে এই বাহিনী এখানে এসছে। এখানে এককভাবে কোনো একটা অংশকে নিয়ে এই বাহিনী গঠিত হয় নাই। এই বাহিনী গঠিত হয়েছে বাংলাদেশের সেই পথপ্রান্তরে গ্রামের যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের যে ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সুবিধাবঞ্চিত যে এলাকাগুলো আছে, প্রত্যেকটা এলাকায় আমাদের সদস্যরা নিরাপত্তা এবং আমাদের যে সামাজিক আর্থসামাজিক অবস্থায় যে ভূমিকা, সেই ভূমিকায় যেন আমরা রাখতে পারি, সেই ম্যান্ডেট দিয়েই এই বাহিনীটাকে গড়ে তোলা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে এই সম্পর্কে ব্যাপক ধারণাই নাই। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, বাকি দেশবাসীর তো ধারণা নাই, তার সাথে আমার বাহিনীতে যারা আছে তাদেরই ধারণা নাই, পরিষ্কার না। তারা জানে না যে তাদের কার কি ভূমিকা। তারা শুধু বিভিন্ন কিছু কাজ যেটা দৃশ্যমান সবার সামনে, কিছু নির্বাচন, পূজা এবং কিছু কেপিআই, কিছু জায়গা শুধু এই দেখে, কিন্তু আসলে কার কি কাজ সেই সম্পর্কে ধারণা নেই। সেই জায়গায় ধারণাটা পরিষ্কার করার জন্য আজকে আপনারা যারা এখানে এসেছেন, অ্যারাউন্ড 1200-র মতো আমরা এখানে শুরু করেছি, তাই তো? এই ব্যাচে 1100 শেষ পর্যন্ত 1200 টার্গেট করে আমরা শুরু করেছিলাম। 1100 একসাথে আমরা এখানে মিলিত হয়েছি সতেজকরণ প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমাদের মৌলিক পরিচয় এবং অস্তিত্বের যাত্রা শুরু। কেন মৌলিক পরিচয়? মৌলিক পরিচয় এই কারণে যে আমরা নিজেদের পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণে আমরা যুগে যুগে বিভিন্ন সময়ে পথভ্রান্ত হয়েছি। আমরা বিভিন্ন সময়ে নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছি, নিজেদের অর্জনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি নাই। অর্জন যা কিছুই ছিল, মানুষের আস্থা যে জায়গায় আমরা তৈরি করতে পেরেছি, সেই জায়গা থেকে আমরা সবসময় পথচ্যুত হয়েছি, আস্থাকে ধরে রাখতে পারি নাই, কারণ আমরা আমাদের পরিচয়ের সাথে কাজগুলোকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারি। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন পুরো বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল, বাংলাদেশের প্রতিটি থানা যখন আক্রান্ত হচ্ছিল, প্রতিটি থানা যখন খালি হয়েছিল, নিরাপত্তাহীনতায় সমগ্র সমাজ ব্যবস্থা ছিল, ওই সময় একমাত্র বাংলাদেশ আনসার এবং সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী যারা ছিলেন সবাই তখন এই আনসার বাহিনী মূলত প্রান্তিক পর্যায়ে প্রতিটা থানা প্রোটেকশনের কাজ করেছে। সেই অর্জন, সেই আস্থা, সেটা আমরা কিছুদিন পরেই সেই জায়গায় আমরা আবার পথপ্রান্ত হয়েছি। বিভিন্ন যে কুচক্রী মহল, তাদের ফাঁদে পা দিয়ে, তাদের প্ররোচনায় আমরা ভুলে গেছি যে আসলে আমার মূল জায়গা কোথায়। আমি পরিষ্কার করে বলতে চাই, আনসার বাহিনী 4টি স্তম্ভের উপরে আছে। এটার 4টি স্তম্ভ, প্রতিটাই বিল্ডিং এর যেভাবে 4টা মূল ফাউন্ডেশন থাকে, কলাম থাকে, এই বাহিনীটাও সেই। কোনোটা ছেড়ে কোনোটা গুরুত্বপূর্ণ কম বা অগুরুত্বপূর্ণ এইভাবে এটা বলা যাবে না। কোনোভাবেই স্তম্ভ প্রতিটা শক্তিশালী। একটা হচ্ছে ব্যাটালিয়ন আনসার, যাদের সাংগঠনিক কাঠামো করা হয়েছে বাংলাদেশের হালকা পদাতিক বাহিনী, সেনাবাহিনীর যে হালকা পদাতিক বাহিনী, সে বাহিনীর ধারায় তারা প্রশিক্ষিত, সে বাহিনীর ধারায় তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে সীমানাগত যে প্রতিরক্ষা,
মূল প্রতিরক্ষায় তারা সশস্ত্র বাহিনীর সাথে একসাথে কাজ করবে। তাদের প্রশিক্ষণের মাত্রা সেটা, প্রশিক্ষণের সাথে তাদের মিশন জড়িত। সে জায়গায় অন্যরা আর বাকি তিন স্তম্ভের সাথে সেটার কোনো সংযোগ নাই। যার যার ভূমিকা তাকে যে প্রশিক্ষণ দেওয়া হবে অন্য তিনটে স্তম্ভকে সেই প্রশিক্ষণ দেওয়া হবে না। এভাবে এই বাহিনী গড়ে উঠছে। পার্বত্য চট্টগ্রামের সেই 76 সাল থেকে এই সদস্যরা, ব্যাটালিয়ন আনসারের সদস্যরা, তারা ওখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশে থেকে যে আমাদের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, সন্ত্রাস দমন অভিযান, ওখানে খুবই নিবিড়ভাবে কাজ করেছে, একইভাবে সেনাবাহিনীর মতো করে। এবং আগামী দিনেও যে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই ব্যাটালিয়নগুলো বাংলাদেশের যে বিভিন্ন ডিভিশন ফরমেশন যখন মোতায়েন হবে, এই আমাদের আনসার ব্যাটালিয়নগুলো বিভিন্নভাবে মোতায়েনের অংশ হিসাবে, সার্বিক প্রতিরক্ষার অংশ হিসাবে বা সার্বিক অভিযানিক অংশ হিসাবে এই ব্যাটালিয়নগুলো একসাথে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। সো তাদের ভূমিকা এবং প্রশিক্ষণ সেভাবেই হইত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রশিক্ষণগুলো সেভাবে দীর্ঘদিন ধরে চর্চা হয় নাই বা গড়ে ওঠে নাই। ইনশাল্লাহ নতুন বাংলাদেশের এই সুযোগ তৈরি হওয়াতে আমরা সেই প্রশিক্ষণগুলোকে সুনির্দিষ্টকরণ করেছি, যাতে কিনা তারা তাদের যে ভূমিকা, যুদ্ধকালীন ভূমিকা, সে ভূমিকা রাখার জন্য তাদের যে প্রস্তুতি, তাদের যে নেতৃত্বের যে প্রয়োজনগুলো আছে, নেতৃত্ব পর্যায়ে যারা থাকবে তারা যে প্রয়োজনগুলো আছে সেই অনুযায়ী যেন তারা তাদের ভূমিকা রাখতে পারে যুদ্ধকালীন সময়। এবং শান্তিকালীন সময়ে যখন তারা এই আমাদের ব্যাটালিয়নগুলো সমতলে থাকবে, তারা দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয় আপনারা জানেন, সেখানে তারা নন লিথেল যে আমরা ওয়েপন যেগুলো আছে, নন লিথেল সিস্টেম, সেই নন লিথেল সিস্টেম নিয়ে তারা কাজ করবে। সেভাবেই তাদের সমতলের ব্যাটালিয়নগুলো সেভাবেই সাংগঠনিকভাবে প্রস্তুত করা হয়েছে এই নতুন বাংলাদেশের এই উদ্বোধনের পরে। তাদেরকে আর লিথেল ওয়েপন সিস্টেম থাকবে না। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার যে সার্বভৌমত্ব রক্ষার যে প্রয়োজন, যুদ্ধকালীন প্রয়োজন, সেখানেই শুধু এই লিথেল ওয়েপন সিস্টেম ব্যবহার করা হবে। সেভাবে আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সেভাবে আমরা সেই পথে আমরা নিজেদেরকে নিয়ে যাব, যাতে কিনা আমরা সঠিক ভূমিকা, সঠিক জায়গায়, সঠিক সময়ে এই আনসার ব্যাটালিয়ন করতে পারি। আমাদের নেক্সট পরবর্তী স্তম্ভ, খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেটা হচ্ছে আমাদের অঙ্গীভূত আনসার। আমাদের অঙ্গীভূত আনসাররা বাংলাদেশের সমগ্র অঞ্চলে যত ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় এবং বিভিন্ন আর্থিক বা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেগুলো বাংলাদেশের আর্থসামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, এই প্রতিষ্ঠানগুলোর পয়েন্ট সিকিউরিটি তারা দিয়ে থাকে। পয়েন্ট সিকিউরিটি মানেই হচ্ছে কোন একটা সুনির্দিষ্ট এলাকায় কিভাবে নিরাপত্তা দিতে হয়, সেই নিরাপত্তার আলোকে এদেরকে প্রশিক্ষিত করে তোলা হয়, যাতে কিনা তারা সঠিকভাবে তাদের সেই প্রশিক্ষণের ভিত্তিতে ওই এলাকার নিরাপত্তার যে ইস্যু, যে সুইপিং করতে হবে, ব্যাগেজ করতে হবে, নিরাপত্তার যে মৌলিক জায়গা, আপনারা সবাই দেখেছেন এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের সকল বিমানবন্দর, আমাদের যে নৌবন্দর, সমুদ্র বন্দর, আমাদের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, সব জায়গায় যেখানে একটা রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার আছে, সেখানে ওরা ওই এলাকাটার নিরাপত্তা দেবে। তাদেরকে কিন্তু অন্য কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না যে সে অন্য জায়গায় ভূমিকা রাখবে, এবং তার গন্তব্য হচ্ছে এই পয়েন্ট সিকিউরিটির জন্য, যে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য তাকে প্রশিক্ষিত করা। আজকে তোমরা যারা বসে আছো, তারা সেই প্রশিক্ষণ আবার নতুন করে তোমাদেরকে দেওয়া হলো, যে তোমাদেরকে ধারণা দেওয়া হলো, তোমাদেরকে রিফ্রেশ করা হলো, যে তোমরা যেন সেভাবে তোমাদের ভূমিকাটা আরো বেশি জোরালো ভাবে রাখতে পারো। তোমরা তোমাদের নির্দিষ্ট যে নিরাপত্তার যে পরিধি, সেই পরিধিতে যেন এই অঙ্গীভূত আনসাররা ভূমিকা রাখতে পারে। তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাষ্ট্র কখনো একজনকে দিয়ে সব কাজ করে না, রাষ্ট্র প্রত্যেকেরই আলাদা আলাদা ভূমিকা রাখে। ঠিক একইভাবে আনসার বিডিপিতেও একইভাবে প্রত্যেকের আলাদা আলাদা সুনির্দিষ্ট ভূমিকা আছে। সেভাবেই আমাদের প্রশিক্ষণ করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আজকে তোমরা এখানে সতেজকরণ প্রশিক্ষণে আসছো।
আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ছিল দুষ্ট প্রকৃতির, যারা এই স্বদেশকরণ প্রশিক্ষণ করতে চায় নাই, যাদের প্রশিক্ষণের দরকার নাই, তারা ভুয়া সার্টিফিকেট নিয়ে বসে আছে, এই জন্য তারা স্বদেশকরণ প্রশিক্ষণ নিতে চায় না। কিছুদিন আগেও একজন এপিসি কে ধরা হয়েছে, যে প্রশিক্ষণ ভুয়া প্রশিক্ষণ সার্টিফিকেট দিয়ে তার ওখানে এপিসি ডিউটি করতেছে। এবং এই স্বদেশকরণ প্রশিক্ষণের মাধ্যমে যত ভুয়া আছে, অলরেডি আমরা অনেক ভুয়া সার্টিফিকেট ধারী অলরেডি আমাদের এই বাহিনী থেকে পরিষ্কার করে ফেলা হয়েছে। কোন ভুয়ার অস্তিত্ব এই বাহিনীতে থাকবে না, কোন অদক্ষ অযোগ্য লোকের উপস্থিতি এই বাহিনীতে হবে না। কারণ এই বাহিনীর সদস্যরা মানুষের সাথে সরাসরি মানুষের সেবায় কাজ করে, মানুষের সাথে ওতপ্রোত, মানুষের সমস্ত প্রয়োজনের সাথে, সমাজের প্রয়োজনের সাথে এই বাহিনীর সদস্যরা ওতপ্রোতভাবে জড়িত। এখানে যদি আমাদের কোনো দুর্বলতা বা অদক্ষতা প্রশিক্ষণের কারণে হয়ে থাকে, সেটা আমাদের অনেক বড় ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগণকে। সেই জায়গায় আমরা থাকবো না। আমরা ইনশাল্লাহ নতুন যে বৈশ্বিক চ্যালেঞ্জ যে এখন নিরাপত্তা এবং সার্বিকভাবে তৈরি হচ্ছে, সে জায়গায় আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আগে আমাদের এখানে 8 পাশে অনেকে ঢুকছে, এই অঙ্গীভূত আছে। এখন তো অনেকে নাই 8 পাস আসে নাই, অনেকে ইভেন মাস্টার্স ঢুকে গেছে বিভিন্ন এই গত 2-3 বছরে। তো মাস্টার্স ঢুকে গেছে কি, আমার যে মান, সেই মান কি আমি ওই 8 পাসের মধ্যেই থাকবে? কিন্তু সেই এসে যদি সে মনে করে যে আমি পরের দিনই আমি হয়ে যাব তাহলে তো হবে না। বিকজ এই জায়গায় তো সেই কাজ না। এই জায়গায় আমাকে খুবই পরিশ্রমের কাজ করেই আমাকে এই কাজ করতে হবে। আমি যদি বলি না আমি তো ভাই এই কাজ করব না, তাহলে তো হবে না। এখানকার কাজের পরিধি জেনে এখানে তোমাকে অঙ্গীভূত হইতে হবে। তোমার যদি আরো ভালো সুযোগ থাকে, ডেফিনেটলি সবাই আমরা চাই যে উত্তরোত্তর উন্নতি করি। সেই উত্তরোত্তর উন্নতির জন্য যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে এবং অঙ্গীভূত হয়েছে ভালো, তারা এই 100 জনের উপরে, এই আমরা গতবার যে ব্যাটালিয়ন আনসার নিয়োগ দিয়েছি, ওখানে তারা পরীক্ষা দিয়ে সবাই থ্রু, সবাই সুযোগ হয়েছে। কিন্তু ফ্রি তো হবে না, অটো পাসের কোনো সুযোগ নাই এই বাহিনীতে। যোগ্যতা প্রমাণ করে যদি তুমি পারো, সেই যোগ্যতার ভিত্তিতে সেখানে যেতে হবে, সুযোগ আছে। ওইটাও যদি না হয়, সবাই আমরা চাই সবাই যার যার যোগ্যতা অনুযায়ী তার নির্দিষ্ট গন্তব্যে যাক, এটা সবাই চাই আমরা। সেই জায়গায় যদি আমাদের কোনো সহায়তা করতে হয় সেটা আমরা করব, কিন্তু কোনোভাবেই যোগ্যতা ছাড়া আমি অটোমেটিক এদিক থেকে ওদিকে যাব, সেটার কোনো সুযোগ থাকবে না। আমাদেরকে এই যে প্রশিক্ষণের যে ধাপগুলো সুনির্দিষ্টভাবে সেটা অর্জন করতে হবে। আজকে আমরা 3 বছর পরে, আজকে গত 10, 20, 30 বছর ধরে অনেকে হয়েছে, তাদের সাথে প্রশিক্ষণ এখন আর ঠিকভাবে সেলুটটা পর্যন্ত দিতে পারে না, ঠিকভাবে তার কাজগুলো করতে পারে না। কারণ 30 বছর আগে একবার ট্রেনিং করছে, এরপরে আর কোনো ট্রেনিং করে নাই। 20 বছর আগে ট্রেনিং করছে, এরপর আর ট্রেনিং করে নাই। তাহলে সে কিভাবে কাজ করবে? তাহলে তার গর্বের জায়গা কোথায়, সম্মানের জায়গা কোথায়? তার গর্ব সম্মান সব জমা দিয়ে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক, নিজের স্বার্থ কেন্দ্রিক, নিজের চাহিদা কেন্দ্রিক কাজ করলে তো বাহিনী চলবে না। বাহিনী চলতে হবে, বাহিনীর সাথে আমাদের প্রতিটা সদস্যের জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। আমি গত 12ই আগস্ট এই বাহিনীতে যোগদান করার সাথে সাথে প্রথম যাদের সাথে আমি সবার আগে যোগদান করা, আমার ফার্স্ট মিটিং আমি যেটা করছি আমার এই অঙ্গীভূত আনসারের সদস্যদের সাথে। কারণ আমি জানতাম যে তাদের মধ্যে অনেক ধরনের বৈষম্য আছে, অনেক ধরনের হতাশা আছে, অনেক ধরনের দুর্দশা আছে, এটা আমার আগেই ধারণা ছিল। সেটার ভিত্তিতে আমি প্রথম অঙ্গীভূত আনসারদের সাথে আমি মত বিনিময় করে ওদের কিন্তু যা যা জানার এগুলো তো আমি আগেই জানি। যারা ছিল ওখানে প্রতিনিধি, তাদেরকে আমি বলেছি যে দেখো, এই প্রত্যেকটা দুর্দশা নিরসন করা খুবই সম্ভব। যে প্রক্রিয়ার মাধ্যমে এগুলা নিরসন করতে হবে সেই সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। এখানের মধ্যে এমন কেউ আছো যে কিনা আমার সেই 22শে আগস্টের দরবারে অডিটোরিয়ামে ছিল, এরকম কেউ আছো? অতঃপর একজন, ওকে নামাও। সো যারা ওখানে ছিল, ওখানে অনেক, এই তো তোমাদের মতো এরকম অনেক ছিল, তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বুঝায় বলছি যে কিভাবে আমরা আমাদের দুর্দশাগুলা কমায় আনবো।
কিভাবে আমরা আমাদের বৈষম্য জায়গাগুলো কমায় আনবো, সেই জায়গাগুলো কিন্তু এখন আমরা অলরেডি কমানো হয়ে গেছে, হয়েছে না? সেই দুর্দশা এখন কমে আসছে, কিন্তু অনেকের এখনো খোঁচাখুচি রয়ে গেছে যে স্যার এই সতেজকরণকে আবার করতে হবে। আরে প্রশিক্ষণ যদি আবার লাগে আবার করব, কিন্তু এটা হবে না, তখন কি হবে? অন্য কিছু হবে। প্রশিক্ষণ ছাড়া তো কোনো বাহিনীর সদস্য থাকতে পারে না, তখন এটা হবে না, অন্য হবে। তুমি পিসি হতে চাও, এপিসি হতে চাও, তোমার প্রশিক্ষণ লাগবে না? যে পিসি এপিসি অলরেডি হয়ে গেছে, প্লাটুন কমান্ডার,